প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, নির্বাচনী হাওয়া বইছে এবং নির্বাচনী প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এক দল অন্য দলের প্রতি অভিযোগ এবং পাল্টা অভিযোগের মাধ্যমে আসলে প্রচারণার সূচনা ঘোষণা করেছে এবং সেটি এখনো চলছে। এবং এত কিছুর মাঝখানে আসলে যে বিষয়টি বারবার উঠে আসছে সেটি হচ্ছে নারীদের নির্বাচনী প্রচারণায় হুমকি দেওয়া হচ্ছে, নারীদেরকে হয়রানি করা হচ্ছে। এই সকল অভিযোগ এক দল থেকে আসছে, আবার অন্য দল বলছে যে নারীদেরকে ব্যবহার করে আসলে ভোট পাওয়ার রাজনীতি চলছে। নারীদের কাছেও আমরা আসলে শুনতে চাই আসলে নির্বাচনী প্রচারণার মাঠে কি চলছে নারীদের ভোট নিয়ে। এই সব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে টু দ্য পয়েন্টের আয়োজনে আমাদের সাথে দুজন গুরুত্বপূর্ণ নারী সদস্য উপস্থিত আছেন। আমরা স্বাগত জানাবো তাদের। আছেন ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, মানবাধিকার বিষয়ক আইনজ্ঞ, আইনজীবী, সিনিয়র কোর্ট, যুক্তরাজ্য। স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন মেঘনা আলম, মিস আর্থ বাংলাদেশ 2020, ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী। আপনাকেও স্বাগত জানাচ্ছি, গণ অধিকার পরিষদ থেকে আপনি নমিনেশন পেয়েছেন। আমরা সামিরা তানজিন চৌধুরীর কাছে প্রথমে যাব। আপনার পরিবার একটি ভয়াবহ সময় পার করেছে গত সরকারের আমলে এবং এখন আসলে এই যে গণঅভ্যুত্থানের পর যে উত্থান, সেটির পর আপনি এখনকার রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? এবং একজন বিএনপির হারিস চৌধুরী, বা আমরা তাকে আসলে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার মেয়ে হিসেবে আপনার পরিবার কিসের মধ্য দিয়ে গিয়েছে এবং এখন আপনি বিএনপির রাজনীতিকে কিভাবে দেখছেন, বা আপনি কি আসলে কোনো রাজনৈতিক অবস্থানে আছেন কিনা, বা আপনি নির্বাচনে কি ভূমিকা পালন করছেন? ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এখানে কথা বলার জন্য। এবং আমার বাবার পরিচয় আমি পরিচিত, এবং আমি একই সাথে আমি একজন আইনজীবী, আমি ব্রিটেনে প্র্যাকটিস করি। আমার পরিবারের যে গল্পটা, এটা বারবার উঠে এসেছে যখন আমি দেশটা দ্বিতীয়বার স্বাধীন হবার পর, যখন আমার বাবার লাশটাকে, যেটা আমি গোপনে দাফন করতে বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্ট আমলে, সেটা যখন আমি তুলে এনে তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমার বাবার মাতৃভূমি কানাইঘাটে, সিলেটের কানাইঘাট, যেটা তার কনস্টিটিউয়েন্সি সিলেট 5, সেখানে আমি যখন দাফন করতে নিয়ে যাই এবং আমি হাইকোর্টের শরণাপন্ন হয়ে করি। তো আমাদের এই যে আমাদের পরিবারের যে ত্যাগ, আমার বাবা আত্মগোপনে ছিলেন সম্পূর্ণ ফ্যাসিস্ট আমলে 111-এর পর থেকে। তিনি যদি আত্মগোপনে না থাকতেন তাহলে তার দল এবং তার নেতৃত্ব একটা চরম ঝুঁকির মধ্যে পড়তো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তিনি যেটা, তার সেই এই আত্মত্যাগটা বাংলাদেশের মাটি কামড়ে থেকে তারপরে মারা যাওয়া, এটা হচ্ছে দেশের জন্য ত্যাগ, তার দলের জন্য ত্যাগ। এই ত্যাগের বিনিময়, এবং তারপর এরকম কত নেতা কর্মীর ত্যাগ, যারা ঘরে থাকতে পারেনি, যারা মামলা ফেস করেছে বিনা বিচারে এখন পর্যন্ত, যারা এখনো আছেন, অনেক মাওলানা এখনো ভিতরে আটকে আছেন, জেল কারাবন্দী ছিলেন এবং তখন ছিলেন। বিএনপি নেতা কর্মীরা যারা জুলুমের শিকার হয়েছে, ঘরে থাকতে পারেনি, তারপরে তারা গুমের শিকার হয়েছে। তারপর 5ই অগস্টে যে আমাদের বাচ্চারা, যে এতগুলো বাচ্চা তাদের জীবন দিয়েছে, তারপরে আমাদের এই ত্যাগের পর পাওয়া দেশ, এই দেশের থেকে আমাদের যে এই যে তারপরে যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, যে চাওয়া ছিল, অবশ্যই আমাদের মনের যেই আকাঙ্ক্ষাটা ছিল সেটা ওরকমভাবে পূর্ণ হয়নি। আমাদের খুবই হাই এক্সপেকটেশন ছিল। এবং আমরা যেটা প্রথমেই লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে যখন অন্তর্বর্তীকালীন সরকারটা, যে খণ্ডকালীন সরকারটা যখন ক্ষমতা নেওয়ার পরই, যে সবার আগে যেটা করার দরকার ছিল সেটা হচ্ছে প্রশাসনে একদম সমূলে একটা পরিবর্তন আনা দরকার ছিল। সেটা হয়নি বিধায় এখন একটা নির্বাচন, যে নির্বাচন অধিকারের জন্য বিএনপি এত বছর থেকে লড়াই করে গেছে, যে বিএনপি রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য আমার বাবা জীবন দিয়েছেন, সেই রাজনীতি যেটা আমাদের অ্যাসপিরেশন টু গেট আওয়ার রাইটস টু ভোট, এই জিনিসটার জন্য যে সেই ফাইটটা এখন পর্যন্ত চলছে, এখনো চলমান। এমন হলো যে 5ই অগস্টের পরে বলা হলো যে একটা দল নির্বাচন করে চেঁচাচ্ছে। দ্যাট ওয়াজ আওয়ার ফাইট অল অ্যাবাউট। কারণ একটা গণতান্ত্রিক দেশের রাজনীতি হচ্ছে নির্বাচনমুখী হতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। 5ই অগস্টে আমার বাবার দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটার মধ্যে আমি না চাইলেও আমি এটাকে ডিজোন করতে পারবো না, এটা আমার রক্তে, তো সেই দলের নেতৃত্বকে বলা হয়েছিল এসে ক্ষমতা নিতে, এবং দে রিফিউজ, বিকজ তারা চেয়েছে নির্বাচন হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, যেটার জন্য এত বছরের ফাইট, এবং সেইটা প্রতিষ্ঠা করে তারপরে আমরা আমাদের দেশে একটা নতুন বাংলাদেশের সূচনা করব। সেটাই যুদ্ধ, এবং সেই দিকে যাওয়ার ব্যাপারে যেসব অবস্ট্যাকলস এবং যে এক্সপেকটেশন ছিল সেটা যে মিট করেনি, প্রশাসনে যে একটা সবার যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, যেটা নির্বাচনটা কেমন হবে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি, এই যে এই প্রশ্নগুলো উঠে আসছে, এটা প্রচণ্ড দুঃখজনক। তো
তো আমি আসলে ডিজার্টেড প্রচণ্ডভাবে। এবং আপনার বাবা একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। সেই জায়গা থেকে আপনার আসলে বিএনপি নির্বাচন নিয়ে বা এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে, স্মরণকালের সেরা নির্বাচন আমরা আশা করছি, নির্বাচনটি নিয়ে আপনার প্রত্যাশার জায়গা কতটুকু? এটা আসলে স্মরণকালের সেরা নির্বাচন বলার জন্য ইটস টু আর্লি। আমি মনে করি না যে এটা সর্বকালের সেরা নির্বাচন হচ্ছে, বাট মানে বহু প্রতীক্ষিত নির্বাচন, দ্যাট ইজ ফর শিওর। আমি এটাও মেনে নেই যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে একটা সেরা নির্বাচন হতে যাচ্ছে, বাট সেটা হচ্ছে উনি 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 এইভাবেই কথা বলেন, উনি প্রচণ্ড পজিটিভভাবে কথা বলেন, ইন হি ইজ এন ইনফ্লুয়েন্সার, এবং উনি মানে রাইটলি সো, এবং সেটা পারেন। এখন কথা হচ্ছে যে আমাদের নির্বাচনের সময় যে পরিবেশটা হওয়ার কথা ছিল, যে পরিবেশটা সৃষ্টি করার কথা ছিল, সবার মধ্যে যে একটা সেরকম একটা পরিবেশ নেই। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, নির্বাচন এবং পলিটিক্যাল অ্যাসাসিনেশন এবং নির্বাচন মানে রিলেটেড, হ্যাঁ, ভায়োলেন্স, সেটার কোনো শেষ নাই। হ্যাঁ, কমপ্লেনের কোনো শেষ নাই। সবাই কমপ্লেন করছেন এবং তারা রাইটলি করছেন, এবং এই অ্যাসিওরেন্সটা কেন এখনো মানে এটা দেয়া যাচ্ছে না দলগুলোকে যে আসলে একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে, আর এইটাই বা কেন অ্যাসিওরেন্স দেওয়া যাচ্ছে না যে আসলেই কি নির্বাচন হতে যাচ্ছে, মানে এই প্রশ্নটাও রয়ে গেছে। তাহলে আমরা শঙ্কাটা রয়ে কি গেছে। বলবো আর? হ্যাঁ, আমরা মেঘনা আলমের কাছে একটু শুনি, এই যে অভিযোগের কথা আমরা আসলে বারবার শুনছি যে নারীদেরকে হয়রানি করা হচ্ছে, সেই জায়গায় একজন নারী প্রার্থী হিসেবে আপনি নির্বাচনী প্রচারণার মধ্যে কিসের সম্মুখীন হচ্ছেন বা কেমন চলছে? আসলে নারী প্রার্থী তো এবার হাতে গোনা, এবং ঢাকায় এইটে নারী প্রার্থী আমি একজনই। সো অনেকগুলো মানুষের অভিযোগ বলতে আসলে আমার কাছ থেকে আসা কোনো অভিযোগ মিন করা উচিত আমাদের আসলে। আমার ক্ষেত্রে নারী হিসেবে আমি আলাদা কোনো হেনস্থার শিকার হচ্ছি সেটা বলবো না, তবে ক্ষমতার যে আসলে রদবদল হয় একটা ব্যাপার থাকে, সেখানে আসলে যে দুর্বল মাসল পাওয়ারে তাকে অনেক সময় অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়, সেটা নারী হোক পুরুষ হোক সকলের জন্যই সেম। সো আমার ক্ষেত্রে আমি কিছু জায়গায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের যারা হচ্ছে ক্ষমতাশীল রাজনৈতিক সংগঠন যেগুলো, তাদের কিছু কিছু জায়গায় প্রচারণার ক্ষেত্রে একটা অলিখিত নিয়মের মতনই হয়ে গেছে বা নির্দেশনা দেয়া আছে যে শুধুমাত্র তাদের প্রার্থী ছাড়া আমরা যারা স্বতন্ত্র আছে কিংবা যারা হচ্ছে ছোট দল থেকে এসছে, সেই প্রার্থীরা আসলে সমানভাবে প্রচারণা করার সুযোগ পাচ্ছে না, কারণ বলেই দেওয়া হচ্ছে যে উপরের নির্দেশ আছে, শুধুমাত্র এই দল ছাড়া অন্য কাউকে আমরা অ্যালাউ করব না ইনসাইড। সো এই জিনিসগুলো আমি নিজেও ফেস করেছি, এবং এটা আমার কাছে আসলে খুবই ডিসহার্টেনিং, খুবই হার্ট ব্রেকিং, বিকজ আমার মনে হয় যে জাস্ট লাইক আপা সেইড হিয়ার, আমরা 1971-ও দেখেছি যে এত রক্তের বিনিময়ে আমরা যে মুক্তিযুদ্ধটা আসলে অর্জন করেছিলাম, সেটাকে কিছু মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী বছরেই আসলে হালকা করে ফেলেছেন নিজেদের ব্যক্তি স্বার্থ কিংবা রাজনৈতিক ক্ষমতা জুলাই নিয়ে বা কি দলীয় তেমনই স্বার্থ হচ্ছে আপনার নিয়ে। কাছে মনে হচ্ছে? এবং আমার কাছে মনে হচ্ছে না, ইটস ক্লিয়ার অ্যাজ ওয়াটার যে দ্য সেম থিং হ্যাজ হ্যাপেন্ড এগেইন। আমরা হিস্ট্রি থেকে আসলে কিছুই শিখিনি। আমরা যে এত বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে আসলে স্বৈরাচার মুক্ত করে এবং স্বৈরাচার থেকে স্বাধীন করে আমরা যে একটা নতুন উদ্যোগ নিয়েছি, ইট শুড হ্যাভ বিন আ হিউজ প্যারাডাইম শিফট, ইট শুড হ্যাভ বিন দ্য স্টার্ট অফ সামথিং নিউ। সেটা না হয়ে দেখা যাচ্ছে সেই যে হিস্ট্রির রেপুটেশন, যে সাডেনলি অল দ্য পলিটিক্যাল পার্টিজ ওয়ান্ট টু কাম ইন পাওয়ার, এই জিনিসটা আসলে আমাদের এই নতুন গণ অভ্যুত্থানটাকে অনেকটা হালকা করে ফেলেছে। এবং আপনি বলছিলেন যে নারী প্রার্থী একদমই নগণ্য, এবং এটা আমরা সবাই আসলে খেয়াল করতে পারছি। Exactly. আপনি যেহেতু নারী নেতৃত্ব প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন, আপনার কাছে আসলে কেন মনে হয় কি কি চ্যালেঞ্জ ছিল যেই জন্য আমাদের এইবারে আসলে নারীরা মনোনয়ন এত কম পেয়েছে, বা তার অনেকেই বলেছে যে তারা আসলে যোগ্য প্রার্থী পায়নি তাই দেয়নি, এরকম কথা কেন হচ্ছে? আসলে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে নারী পুরুষ উভয়কেই আমরা সেম অ্যাঙ্গেলেই শেখানোর চেষ্টা করি, কিন্তু তাদের দুজনের স্ট্রাগল বা লাইফ পাথ ইজ ভেরি ডিফারেন্ট। এবং নারী প্রার্থীর ক্ষেত্রে আসলে যোগ্য নারী নেই সেটা বলা ভুল হবে, তবে যেই ধরনের এলিমেন্টস একটা নির্বাচনের দরকার হয়, যেমন পেশি শক্তির প্রয়োজন, কিংবা হচ্ছে অর্থনৈতিক শক্তির প্রয়োজন, কিংবা সামাজিক নিরাপত্তার প্রয়োজন, যে সে দিনে দুপুরে যে কোনো সময়ে নির্বাচনী প্রচারণাটা চালাতে পারবে নির্বিঘ্নে, এটা তো একজন নারীর জন্য সামাজিকভাবেই সংকীর্ণ পথ, এই জায়গাটা তো সেই পথটা নেই। এবং একটা এক্সপেকটেশন ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট যে সাময়িক সময়ের জন্য আছে, তার প্রধান কাজ হচ্ছে এই নিরাপত্তার জায়গাটা প্রশাসনিক জায়গায় নিশ্চিত করা, যাতে সবাই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ইলেক্টেড গভর্নমেন্ট পেতে পারে। কিন্তু সেই জায়গায় আসলে আমাদের ইন্টারিমও একেবারেই ফেলিয়ার
ফেলিয়ার হয়েছে, তারা একেবারে কিছু করতে পারেনি। তো এই কারণেই বলা হয় যে যোগ্য নারী বলতে ওই এলিমেন্টসগুলো যেই নারীর সাথে আছে তাদেরকে আমরা সামনে আনতে পারিনি। কিন্তু যোগ্য নারী নেই এটা তো বলা ভুল হবে। আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এবং সেই নারীরা ম্যাক্সিমামই হচ্ছে কর্মক্ষম। আমাদের দেশের অর্থনীতিই চলে হচ্ছে নারীদের চালিকা শক্তিতে। আমাদের গার্মেন্টসও নারীরা চালাচ্ছে, আমাদের প্রবাসী ওয়ার্কারের মধ্যে একটা হিউজ পার্ট নারী। এবং আমরা যে বলি কৃষি প্রধান দেশ, সেই কৃষিরও হচ্ছে 70 to 80% ওয়ার্ক অ্যাকচুয়ালি নারী করে। সো নারীরা তো আমাদের দেশে সব জায়গাতেই হচ্ছে সমানভাবে ইনফ্যাক্ট আরও বেশি প্রেশার দিয়ে কাজ করছে। সো যোগ্য নারী নেই সেটা সত্যি না, কিন্তু যোগ্য পরিবেশ নেই নারীর অংশগ্রহণের, এটা সত্যি। একদমই তাই। এবং দুটি বৃহত্তর জোটের কথা যদি আমরা বলি, আপনারাও আসলে বিএনপি জোটে আছেন, তো সেই জায়গায় একের উপর এক অভিযোগটা আসলে আমরা দেখতে পাচ্ছি। সেই প্রচারণার দিন থেকে অভিযোগগুলো আসছে আপনার কাছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো একটি ঐক্যের রাজনীতি আশা করেছিলাম, এমন কেন ঘটছে? আসলে আমাদের ক্ষেত্রে যে সমঝোতার কথা আমি যদি বলি, সেখানে আসলে ভিপি নূর, তার কথা বলতে হয় যে তার আসলে অনেক আত্মত্যাগ আছে আমাদের এই গণ অভ্যুত্থান, এবং সে একটা পায়োনিয়ারের ভূমিকাও পালন করেছে। এবং যেই সময়টা আসলে অনেক শক্তিশালী রাজনৈতিক দলও নিজেদেরকে আসলে আত্মগোপনে রাখতে হয়েছে বা অনেককে সরাসরি রাজনৈতিক মাঠে অংশগ্রহণ করতে পারেনি, তখন কিন্তু ভিপি নুরি আসলে তার যে লড়াইটা সেটা চালিয়ে গেছে। সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে বিএনপি থেকে তাকে একটা সম্মান প্রদর্শন করা হয়েছে যে তার আসনে বিএনপির কোনো নেতা বা কাউকে দেয়া হয়নি। সো এটা আমাদের দলের জন্য একটা সম্মান যে আমাদের দলীয় প্রধানকে একটা ভালো বিশাল রাজনৈতিক দল থেকে এই অ্যাপ্রিসিয়েশনটা করা হয়েছে, সেটা আমি সমর্থন করি। এবং এখনও আমি মনে করি যেই হারুক যেই জিতুক, আমরা যারা বাকি প্রার্থীরা থাকবো সবাই মিলে যে জিতেছে তাকেও সমর্থন করব। আমরা তো চাই একসাথে দেশটাকে বদলাতে, দেশটাকে সুন্দর করতে, কিন্তু সব জায়গাতেই আসলে বলে না যে চেয়ারের আসলে একটা আলাদা টান থাকে, যে হচ্ছে ওই চেয়ারে বসতে চায় বা বসে যায়, সামহাউ দিস পাওয়ার ওভারপাওয়ার্স ইয়োর ইন্টারনাল ডায়ালগ অর ইন্টারনাল মনোলগ। সো আমরা মন থেকে আসলে যতই ভালো হই, দেশের জন্য কাজ করতে চাই, একটা মানুষের মধ্যে যখন ক্ষমতার লোভটা ঢুকে যায় তখন কিন্তু সেই ঐক্যের জায়গাটা আর থাকে না, আমরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করি। তবে আমার ক্ষেত্রে, স্পেশালি আমার ক্ষেত্রে, আমি শুরু থেকেই আসলে আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে কারো দিকেই কাদা ছুড়ে দেইনি, বরঞ্চ আমি এখনো আহ্বান জানাচ্ছি যে হয়তো এরকমই কোনো স্টুডিওতে বা কোথাও আমরা যে প্রার্থীরা আছি আমরা একসাথে আমাদের নির্বাচনী ইশতেহার মানুষের কাছে, জনতার কাছে পেশ করতে পারি, এবং আমাদের মধ্যে অভিযোগের বদলে আমরা দেশের কোন জায়গাটায় আসলে উন্নতি করতে চাই বা কার কি সক্ষমতা আছে সেটা আমরা প্রকাশ করতে পারি। যেরকম উন্নত বিশ্বে হয়, তখন হয়তো জনতার পক্ষে আসলে একটা ভ্যালিড ডিসিশন নেওয়া, একটা নিরপেক্ষ ডিসিশন নেওয়া সম্ভব হবে, তৈরি হবে। আপনার আসলে নির্বাচনী ফলাফল নিয়ে প্রত্যাশা কেমন? আপনি যে যাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন, সেখান থেকে মানুষের জনসমর্থন কতটুকু পাচ্ছেন বা রেসপন্স কিভাবে করছেন তারা? মানুষ খুবই পজিটিভলি রেসপন্স করেছে। আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম, আমার মধ্যে একটা শঙ্কা ছিল যে নারী হিসেবে আমি এত ক্রাউডেড প্লেসে যাব বা জনসংযোগগুলোতে অনেক ধরনের কন্ট্রোভার্সি, অভিযোগ সব কিছু আসলে অতিক্রম করে আমি রাজনীতির ময়দানে এসেছি। তো আমার ভেতরে একটা শঙ্কা ছিল যে মানুষ আমাকে কিভাবে পারসিভ করবে, বাট আলহামদুলিল্লাহ ইট হ্যাজ বিন মাচ বেটার দ্যান আই এক্সপেক্টেড। এবং এখন আসলে একটাই হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমার আসনে যে 2.7 লাখ পিপল, ইটস আ হিউজ নাম্বার অফ পিপল। তো সবার কাছে যে পৌঁছানোর জন্য যে প্রচারণার প্রয়োজন, সেটা কিন্তু শুধুমাত্র রাজনীতির বিষয় না, সেটা অর্থায়নের বিষয়, সেটা মার্কেটিংয়ের বিষয়, সেটা হচ্ছে এই প্রচারণার ক্ষেত্রে আসলে অনেক রকমের বুস্টিং, অনেক রকমের ব্যানার পোস্টারের বিষয়। সেই জায়গাটাতে আমার কিছু লিমিটেশন এখন আছে, এবং এই লিমিটেশনটা না ব্যক্তি পর্যায়ের না। আমি মনে করি আমি যদি সংসদ সদস্য হতে পারি, আমি এই প্রস্তাবনা আমার সংসদেও রাখবো যে পরবর্তীতে যখন ইলেকশন হবে, যে কোনো উন্নত দেশের মতন এটার অর্থায়ন রাষ্ট্র করবে। কারণ শুধুমাত্র আমি না, যে কোনো ফ্যামিলির ছেলে মেয়ে তারা যদি হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে সক্ষম হয়, রাজনীতির প্রতি যদি তাদের সম্মান, স্পৃহা থাকে, একটা প্রজ্ঞা থাকে, এবং দেশ পরিবর্তনের জন্য যদি তাদের একটা স্বচ্ছ নিয়ত থাকে, সেক্ষেত্রে এটা রাষ্ট্রের দায়িত্ব যে সে কেমন করে ইলেকশন ক্যাম্পেইন করবে, কেমন করে সে ওই আসনের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এটা কিন্তু মার্কেটিং, ব্র্যান্ডিং একজন রাজনৈতিক প্রার্থীর কাজ না। তো এই কাজটা যে আমাদেরকে করতে হচ্ছে, দিস ইজ চ্যালেঞ্জিং। এবং যারা 30-40 ইয়ার্স ধরে রাজনীতির মাঠে আছে, তারা যোগ্য হোক অযোগ্য হোক, তার পরিচিতিটা হয়ে গেছে। সো সেই পরিচিতিটার একটা চ্যালেঞ্জ থাকে, এবং সেই পরিচিতিটার সাথে যে ব্যবধান, এটা মেটানোর দায়িত্ব কিন্তু প্রার্থীর না, এটা মেটানোর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। পরিচিতি নিয়ে আবার আপনার কাছে আসবো, আমরা একটু সামিরা তানজিল চৌধুরীর কাছে শুনি। আপনার পরিবারের এমন একটা বড় ঘটনার পর আসলে আপনারা কি এখন স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন?
না সেটা পারলাম কোথায়, সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি তো। আমরা অবশ্যই কোনো স্বাভাবিক জীবনে এখনো ফিরে যেতে পারিনি। দেশে এখন একটা রাজনৈতিক আবহাওয়াটা কিসে পরিণত, মানে আপনি পার্থক্যটা কি বলেন? দেশে গত এতগুলো বছর ধরে চরিত্রহরণের রাজনীতি চলেছে। আমার বাবাকে চরমভাবে চরিত্রহরণ করা হয়েছে। গ্রেনেড হারিস আমি লিখেছি, মানে এবং ওই যে মিডিয়াগুলো সমানে প্রচার করে ফেলেছে, মানে একেবারে তাদের মিডিয়ার জাজমেন্ট দিয়ে দিয়েছে, যে তারপরে সাজিয়ে লিখেছে কিভাবে হাওয়া ভবনে প্লট হয়েছে 21শে অগস্টের হামলার। তো এই যে চরিত্র হনন এখন সেম জিনিসটা কন্টিনিউ করছে। তো এটা কোন দিক দিয়ে আমি এখন স্বস্তি পাবো? আমার বাবাকে পোস্টার বয় হিসেবে একেবারে এগিয়ে দিয়ে দিল একটা দল, এইটা বলে জাস্ট বিকজ, মানে তারা তারেক রহমানের একটা বক্তব্যকে তারা বিকৃত করে প্রকাশ করতে চায় যে উনি কেন বললেন গুপ্ত সুপ্ত রাজনীতি বিএনপি করে না। উনি তার রাজনীতির ভিন্নতা প্রকাশ করার জন্য সেটা বলে থাকতে পারেন। এটা গায়ের উপর নিয়ে ডিফেন্সিভ হয়ে একজন নেতা যিনি দেশের জন্য মারা গেছেন, কষ্ট করে মারা গেছেন, তার পরিবার এখনো সেটা থেকে, সেই ট্রমা থেকে উঠতে পারেনি, একটা প্রলং বিরিভমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। মৃত্যুর 4 বছর পর লাশ তুলে বাংলাদেশের মতো একটা জায়গায় ডিএনএ টেস্ট করে প্রমাণ করা লাগলো এটা আমার বাবা, এবং এইভাবে মারা গেছেন, দেশে ছিলেন। তারপরে তাকে আবার দাফন করা লাগলো, পুনর্দাফন করা লাগলো, তার মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানটা আদায় করা লাগলো। এই যে এই প্রসেসের মধ্যে দিয়ে কেন যেতে হয়েছে? কারণ আমার বাবার তখনও ভাবে মারা যেতে হয়েছে কেন? তার পরিবারের বেঁচে থাকাটা কষ্টকর করে দিয়ে তোলা হয়েছিল। এবং এখন সেম জিনিসটা কি, আবারও সেই আক্রমণ, সেই আমার বাবাকে তুলে আনা। এখন এগুলো কারা করছে বলে আপনার মনে হয়? যারা মনে করছে যে এগুলো থেকে ফয়দা লুটা যায়, যারা আওয়ামী লীগের রাজনীতি ধরে রাখতে চাচ্ছে, যারা চাচ্ছে যে ফ্যাসিস্ট কায়দাতে, যেহেতু আওয়ামী লীগ 18 বছর রাজত্ব করে ফেলেছে, আমরাও হয়তো বা পারবো, আর ওইটা আমাদের মোরাল ফ্যাব্রিক্সকে এমনভাবে ভেঙে দিয়েছে যে ওটা এখন মানুষের মধ্যে একটা রিসেপশন, মানে আমরা এটাকে মেনে নেই এরকম একটা হয়তো বা, মানে অনেকটুকু আমাদের টলারেন্স লেভেল তো অনেক হাই হয়ে গেছিল আওয়ামী লীগের আমলে। তো যার কারণে ওটার উপরে পুঁজি করা, ওটার উপর ক্যাশ করা, ওটা না করলে এটা কিভাবে, মানে আমি এখন পর্যন্ত, এখন আমার বাবার নাম কিভাবে উঠে আসতে পারে মানে এরকম, মানে আব্বু এত বড় ছবি দিয়ে যে উনি গুপ্ত সুপ্ত রাজনীতি করেননি, মানে অফকোর্স করেননি, উনি আত্মগোপনে ছিলেন। উনি গুপ্ত থেকে আরেকটা দলের আইডিওলজি গ্রহণ করে উনি কখনো সেই, মানে যে সুবিধাগুলো পেতেন সেগুলো তো তিনি নিতে যাননি। তার ত্যাগটাকে, তার বলিদানটাকে, তার পরিবার ছেড়ে থাকাটাকে, সেটাকে এত ছোট করে দেখা, এভাবে করে ইউজ করা, এই অ্যাটাকটা কেন? তারা লিস্ট করে বিএনপি কতগুলো খারাপ কাজ করেছে, কোথায় চাঁদাবাজি করেছে, কোথায় মারামারি করেছে, এই লিস্ট না করে তোমরা যেই গুণ তোমাদের নিজেদের, যে মানে এই লিস্ট করে তারা ওয়েবসাইটে প্রকাশ করছে, মানে ইটস লাইক আরেক ওই একই কাদা ছোড়ার জন্য একটা সরঞ্জাম রেডি করে সেটা আবার সদর্পে প্রচার করা, যে দেখো লিস্ট, এরা খারাপ, ওরা খারাপ বলে আমাদেরকে ভোট দিবা। নো, জাস্ট ওয়াই ডোন্ট ইউ ট্রাই টু আউটশাইন দেম? ওদেরকে আউটশাইন করো, দেখাও যে আমরা এটা ভালো করেছি, ওয়েবসাইট করে লিস্ট করো। এখন তারা কিসের লিস্ট করবে? লিস্ট করতে গেলে তারা লিস্ট করে কি, আমরা সমান অধিকার নিশ্চিত করব। সমান অধিকার নিশ্চিত করতে গিয়ে দলের মধ্যে একটাও নারী প্রার্থী নাই, নির্বাচন হতে যাচ্ছে। এখন নারীদেরকে নিয়ে আমাদের এইভাবে করে আলাদা করে কেন বসতে হয়, কেন কথা বলতে হয়, কেন? আমাদের জুলাই আন্দোলনে নারীর ভূমিকা কি আমাদের প্রেস সচিব বড় করে তার ফেসবুকে পোস্টে ছিল, মানে এই যে এই মুহূর্তে যিনি আছেন তার তিনি তো প্রচার করেছেন, তো ওনার এত ফলোয়ার্স, কেউ কি দেখেনি? মানে যারা রাস্তায় গিয়ে দেখেনি তারা জানে না? সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়নি মেয়েদের উপরে কিভাবে আক্রমণ হয়েছে এবং মেয়েরা কিভাবে রাস্তায় রুখে দাঁড়িয়েছে? অনেকগুলো এত সুন্দর সুন্দর ছবি, এত ছোট ছোট বাচ্চা মেয়েগুলো যেভাবে করে ফাইট দিয়েছে, যেভাবে ছেলেদের সামনে এসে দাঁড়িয়েছে ওদেরকে প্রোটেক্ট করার জন্য, এটা অস্বীকার করা যায়? বিএনপি থেকেও তো 5% দেয়নি জুলাই সনদ অনুযায়ী, 3.5% দিয়েছে। এটা নিয়ে অবশ্যই আমার অভিযোগ আছে এবং এটা নিয়ে কাজ করতে হবে। এবং এটা তারা যে দেয়নি এন্ড না দিয়ে যে দে আর গেটিং অ্যাওয়ে উইথ ইট, এটা তো আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? এটা রেকটিফিকেশন দরকার। এটা বলা উচিত ছিল এরকম একটা, মানে মানে এটা তো নির্বাচন কমিশন চাইলে অনেক কিছু পারে, তারা এমন একটা কিছু করতে পারতো, আপনারা যতক্ষণ এই রিকোয়ার্ড 5% অ্যাটেইন করতে পারবেন না, উই আর নট গোয়িং টু অ্যালাউ ইউ টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। এত আপনারা এই যে অমুক প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাচ্ছে, নমিনেশন বাতিল হয়ে যাচ্ছে, এটা সেটা যে রুলস, স্ট্রিক্ট রুলস, তারপরে রিট করা লাগছে, আর না হলে হচ্ছে না, স্থগিত, ওরে বাবা, তাদের কি তারা বাংলাদেশের নাগরিক কিনা ওইটা নিয়ে একেবারে উঠে পড়ে লাগা হলো। ওটা যেটা বরং আসলে এটা উচিত না এরকম থাকা, আমার মতে এরকম থাকাই উচিত না যে অন্য দেশের নাগরিকত্ব থাকলে এই দেশে নির্বাচন করা যাবে না। কারণ সেটা চিন্তা করলে যে এত মানুষ বিদেশে আসছে যারা রেমিটেন্স পাঠাচ্ছে, তারা যদি আরেকটা দেশের নাগরিকত্ব নিয়ে ওখানে কিছু সুযোগ সুবিধা পায় এবং তাদের টাকাই তো দেশ আসে,
এত রেমিটেন্স আসে, তো সেই মানুষগুলোকে তারা ওখানে যখন রাজনীতিতে পার্টিসিপেট করতে দেয়, তো আমরা কেন দিব না? বাংলাদেশে কেন অন্য দেশের নাগরিকদেরকে মানে নাগরিকদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হবে? তো এই জিনিসটা এই যে এটা এতভাবে স্ট্রিক্টলি ইম্পোজ করা হলো, তাহলে কি জন্য এটা ইম্পোজ করা হলো না যে তোমাদের 5% চেঞ্জ না করতে পারলে? আমরা তো এটাই চেয়েছিলাম, আমাদের উপদেষ্টা পরিষদে এত বিজ্ঞ নারীরা, হ্যাঁ আমরা আসলে চেয়েছিলাম যে এটা এরকম ভাবে করা হোক। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকেই সিপিডির একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে এক্সিকিউটিভ ডিরেক্টর যে ফাহমিদা, উনি ডক্টর ফাহমিদা উনি কি বলেছেন? উনি বলেছেন যে ও যেটা মেনশন করলো যে এই যে আমাদের লেবার ফোর্সে যে মেয়েদের কন্ট্রিবিউশনটা ইনফর্মাল সেক্টর বলে সেটা সেটা কাউন্টেড হচ্ছে না। দেয়ারফর রিয়েল কন্ট্রিবিউশন অফ উইমেন, এটা আমি আর ও বললে হবে না বা তুমি বললে হবে না, যেটা হচ্ছে যে এটা এটা একটা রিয়েল কন্ট্রিবিউশন, যেটা একদম স্ট্যাটিস্টিক্যালি স্বীকৃতি তো দিতে হবে সেই আসলে। স্বীকৃতিটা সেই প্রুফটা আসছে না, বিকজ দে আর ইনফর্মালি এমপ্লয়েড। হ্যাঁ, এটা ফাও লেবার যাচ্ছে, কন্ট্রিবিউশন হচ্ছে ইকোনমিতে, কিন্তু এটা কাউন্টেড হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলো রিপ্রেজেন্ট কে করবে? ডু ইউ এক্সপেক্ট যে একটা পুরুষ মানুষ এটা বেটার করতে পারবে একটা মেয়ের চেয়ে? তো আমাদের প্রতিনিধিত্ব না থাকলে, পলিসি চেঞ্জের মধ্যে যদি আমাদের কন্ট্রিবিউশন না থাকে, তাহলে আমরা আমরা মানে একটা দেশের অর্ধেক নাগরিককে বাদ দিয়ে পলিসি মেকার্স, হ্যাঁ, বিকজ উই নো বেটার দেন দেম, নাহলে কি? আমরা একটা দল হিসেবে, একটা বড় দল, হ্যাঁ, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, আমরা গিয়ে বলছি যে আমরা শুধু পুরুষ নির্বাচন করতে এসেছি এবং আমরা ইসলামপন্থী। মানে এটা যে কতটা রং, ইট সাউন্ডস রং, ইটস এথিক্যালি রং। হ্যাঁ, তো তারপরে আবার আমরা মানে আমরা মরাল দেখাচ্ছি, আমরা বলছি যে মানে কথাবার্তায় এত সৌজন্য, আবার মানে মুখের কথার মধ্যে এত মিষ্টতা, আবার ফেসবুকে আমরা বট লেলিয়ে দিচ্ছি মিথ্যাচার করার জন্য, সত্যের সাথে মিথ্যা মিলায়। হ্যাঁ, আমার ব্যাপারে একজন জামাতপন্থী অ্যানালিস্ট রিসেন্টলি একটা টক শোতে গিয়ে বলেছেন, আমি নাম বলবো না, আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট শিক্ষিত, কিন্তু ওই যে রাজনীতিটা উনি ক্যারি করেন, যে কারণে উনি বললেন যে আমি নাকি আমার দুঃখ, আমার বাবার কাহিনী শুনে তার দুঃখে কান্না চলে এসেছে, এবং তিনি দেখেছেন যে আমার বাবার কবরে আমার বাবার নাম নাই, তো এবং আমার বাবার সম্পত্তি আমার নামে ট্রান্সফার হচ্ছে না, এগুলো বলে আমি কেঁদেছি। এই যে একটা টুইস্টেড করে একটা মানে মানে সত্য মিথ্যা মিলা এত নোংরাভাবে প্রেজেন্ট করা জিনিসটা, ওয়ারেজ দে নেভার সেড দ্যাট, এটা একটা লাই, এটা একটা আউটরাইট লাই, কিন্তু এটাকে উনি এত মানে সহানুভূতির সাথে প্রেজেন্ট করলেন না, মানে এত লাইক হয়ে গেল, সবাই মনে করলো যে আহা কি মহান। হ্যাঁ, অথচ আমাকে কিভাবে প্রেজেন্ট করা হলো এখানে? এই যে একটা ক্যামুফ্ল্যাশ করা, এই যে একটা মানে কি বলবো, মানে ইউ হ্যাভ টু টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, বাট পিপল ডোন্ট নো। তারা তো বাংলাদেশের মানুষ তো সরল সোজা, হ্যাঁ, তো তারপরে কিন্তু তারা সেটা মনে করে না যে এই যে একটা দল, একটা আবেগটাকে বিক্রি করা, আসলে আমরা এটা প্রত্যাশা করি না। এক্স্যাক্টলি। আপনার কাছে আবার আসবো এই জায়গা থেকে, আমরা মেঘনা আলমের কাছে যাই। এই যে অনেক অভিযোগের সাথে তো এটাও চলছে যে আপনারা হঠাৎ করে পোশাক পাল্টে ফেলেছেন, এটা কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি অনেক নারী প্রার্থীরা মাথায় ঘোমটা দিয়ে, এবং অন্যান্য জনদেরকে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি পরে, টুপি পরে। আপনি এটার ব্যাপারে আসলে কি বলবেন? দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ভিউ পয়েন্ট। আসলে অন্যরা কি করছে জানি না, বাট আমার কাছে মনে হয় পোশাকের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতাটাকে রেসপেক্ট করাই সবচেয়ে বেটার। বিকজ একটা ছেলে ক্যান্ডিডেটেরও তার কাছে যদি মনে হয় যে আমি যেই পরিবেশে যাচ্ছি একেবারেই হচ্ছে জনতার কাতারে, সেখানে মাথায় টুপি দিলে আমি অন্যদের সাথে সহজে ব্লেন্ড ইন করতে পারবো, কিংবা তার কাছে যদি মনে হয় আমি একটা টুপি পাঞ্জাবি পরলে বেটার ফিল করি, কারণ নির্বাচন কিন্তু আসলে যুদ্ধের ময়দানের একটা নির্বাচনের পরে কি এই পোশাকই থাকবে নাকি এরপর আবার চেঞ্জ হয়ে যাবে? আমি শেষ করি, আমাদের যুদ্ধের ময়দানে যাওয়ার আসলে একটা পোশাক থাকে। আমি যখন একটা বিউটি প্যাজেন্টে যাই, সেখানে একটা সার্টেন স্টাইল অফ ড্রেসিং থাকে। যখন আপনি এখানে উপস্থাপনা করছেন, এখানে আপনার একটা সার্টেন ড্রেস আছে, যেটা হয়তো আপনি আপনার খালার বাসায় বেড়াতে গেলে পরে যাবেন না। দিস ইজ স্পেসিফিক্যালি ফর দিস শো। সো একজন মানুষ যখন হচ্ছে একজন অফিসের বস, তার একটা সার্টেন ওয়ে অফ ড্রেসিং থাকে। সেই অফিসে যে দারোয়ান, তারও একটা সার্টেন ইউনিফর্ম থাকে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইউ আর গোয়িং টু। যেই মানুষটা আসলে ইউরোপের সমাজে চলতে চায়, সেখানে যেমন একটা ড্রেস পরলে হবে না, আবার যাকে এই বাংলাদেশের সমাজে কিংবা সাউথ এশিয়ান সমাজে চলতে হবে, এখানেও একটা ড্রেস আসলে চলবে না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ড্রেস অ্যাকর্ডিংলি। সো আমার ক্ষেত্রে পুরুষের জামা, নারীর পোশাক কোনোটাতেই বদল দেখে আসলে কোনো কমেন্ট করার কিছু নেই। আমার মনে হয় যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই পরা উচিত। বাট আই ক্যান টক অ্যাবাউট মাই সেলফ, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত জায়গায় হচ্ছে, যেহেতু আমার একটা বিয়ে ঠিক হয়েছিল এবং যার সাথে ঠিক হয়েছিল সে অনেক ধার্মিক, অনেকটা তার পছন্দেই আমি বোরখা হিজাব করা শুরু করেছিলাম। আমারটা এখন বরঞ্চ বদলে গিয়েছে, আমি বরঞ্চ আমার হিজাব না পরে স্বাভাবিকভাবে আমাদের সংস্কৃতিতে যে সালোয়ার কামিজ শাড়ি পরে সেভাবেই আসছি। যদি আসলে নির্বাচনের মাঠে না দেখা যেত, আমি হয়তো আরও বেশি ধার্মিক কোনো লাইফস্টাইল হয়তো চুজ করে নিতাম।
এই যে আপনি ব্যক্তিগত ঘটনাটা আসলে নিজে থেকেই তুললেন, তখন কি আসলে আপনার কাছে মনে হয় যে আপনার প্রতি আইনের অপব্যবহার করা হয়েছিল? শুধুমাত্র যে আইনের অপব্যবহার সেটাই না, এটা তো খুবই সীমিত। আইন তো অবশ্যই অপব্যবহার হয়েছে, কারণ যেই ধরনের দুর্বল ভিকটিম ছাড়া একটা মিথ্যা মামলা সাজিয়েছে, আমার বদলে এখানে যে কোনো মানুষ যদি সেটা নিয়ে যেত, সেটা সাথে সাথে আসলে আদালত রিফিউজ করে দিত, এটা অ্যাকসেপ্টেডই হতো না। কারণ একটা কেস করারও একটা ফরম্যাট থাকে, যেই ফরম্যাটটাই আমার ক্ষেত্রে হচ্ছে ভুয়া একেবারে। তবে যেহেতু প্রিয় দর্শক, ক্ষমতাশীলরা আমরা কিন্তু আপনাদের সাথে আছি চ্যানেল আইয়ের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে, চ্যানেল আইয়ের ইউটিউব, ফেসবুক সহ সকল ডিজিটালে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। শুনি আমরা। ওকে, যেহেতু আমার ক্ষেত্রে সেখানে রাষ্ট্রের ভেতর থেকেই লুকানো বিভিন্ন শক্তি আসলে সেই শক্তিটা প্রয়োগ করেছে, অপব্যবহার করেছে, সেক্ষেত্রে একটা ভুয়া মামলা হলেও এটা বেশ কয়েকদিন ধরে হচ্ছে মিডিয়ার সামনে এসে আমাকে চরিত্র হরণ করা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি তার যে এক্সপিরিয়েন্স সেটার সাথে অনেকটা রিলেট করতে পারি, কারণ সাধারণ জনগণ যখন টেলিভিশনের সামনে থাকে তারা দেখে মিডিয়াতে নিউজে দেখানো হচ্ছে, কোনো একজন উপস্থাপক সেটা এত সুন্দর করে পেশ করছে, মনে হচ্ছে যেন প্রমাণ সাথে নিয়ে তারা বসেছে। সাধারণ জনতা সেটা শুনে বিশ্বাস করে ফেলে। তাদের পক্ষে এই ধরনের ষড়যন্ত্র, যে রাষ্ট্রের যে ব্যবস্থাগুলো থাকে, যে সিকিউরিটি ফোর্সেসগুলো থাকে, তারা যে মিডিয়াকে কোনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করতে পারে, যেটা ওর ক্ষেত্রেও হয়েছে, এটা কিন্তু আসলে সাধারণ জনগণ কখনোই বুঝতে পারে না। তাদের কাছে মনে হয় যে আচ্ছা, এরা তো আমাদের সমাজে সাধারণত আমাদেরকে সিকিউরিটি দেয়, এরা তো রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রাংশ, তাহলে এই মানুষগুলো যখন বলছে যে তার বিরুদ্ধে একটা অ্যাকিউজেশন আছে, তাহলে এটা নিশ্চয়ই সত্যি। কিন্তু আমরা কিন্তু এখন সময়ের স্রোতে সবার কাছে আসলে জনতার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে মেঘনা আলমকে নিয়ে আসলে একটা সাজানো নাটকের চেয়ে বেশি কিছুই হয়নি। তবে এই যে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে আপনার সম্পর্ক, এবং অনেক অভিযোগ এসেছে যে আপনি লিভ টুগেদারও করেছেন, না না, তো এত কিছুর পরে আসলে এই যে আপনি বললেন যে মিডিয়াতে এমন ভাবে ছড়িয়ে পড়াটা বা ফেসবুকে আমরা ভাইরাল যে শব্দটি আসলে এখন ব্যবহার করি, এরপরে আপনার আসলে কি মনে হয় যে এই যে নির্বাচনে পিপল আপনাকে একসেপ্ট করবে কিভাবে, বা সাধারণ জনগণের কাছে কি সেই ব্যাপারটার জন্য আপনি একটু দূরত্বে আছেন কিনা? না, আলহামদুলিল্লাহ আমি দেখলাম এইবার আমাকে যারা ভোট করেছে, একটা ভালো, আপনি হয়তো জানেন অলরেডি পোস্টাল ব্যালট কিন্তু জমা হয়ে গেছে, তো একটা ভালো অংশ হচ্ছে যে মিডল ইস্টার্ন যে প্রবাসীরা আছে, আলহামদুলিল্লাহ তারা আমাকে ব্যাপক সমর্থন জানিয়েছে। এবং আমাকে যে তারা ভোট করেছে, একটা ভালো সংখ্যার মানুষ আমাকে সেটা জানিয়েছে, এবং আমার কাছে এটা ভালো লেগেছে। এবং প্রবাসীরা কি মনে করে জানেন, তারা মনে করে মেঘনা আলম তাদের জন্য হচ্ছে একটা কণ্ঠস্বর, যেই কণ্ঠটা তারা এত বছর সেখানে শ্রম দিয়ে কখনো সাহসের সাথে তুলতে পারেনি, কিংবা আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে এই বিভিন্ন দেশে, তারা কখনো ওদের হয়ে কথা বলেনি। এবং এই যে একটা সহজ সত্য যে আমার দেশের অসংখ্য লাখ লাখ কর্মী এই বিদেশে গিয়ে মিডল ইস্টার্ন ভূমিতে তারা শ্রম দিচ্ছে, অমানুষের মতন খাটছে, তারা আমার দেশের অর্থনীতিতেই শুধু অবদান রাখছে না, সেই যে ক্ষমতাশীল রাষ্ট্রগুলো সৌদি আরবের মতো মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো, তাদের ইকোনমি কিন্তু পুরোপুরি এই চিপ লেবারের উপরে ডিপেন্ডেন্ট। আজকে যদি বাংলাদেশ তার সমস্ত কর্মী একদিনে ফেরত নিয়ে আসে, পরের দিনই হচ্ছে সৌদি সরকারের ধস নামবে, কারণ তারা যে স্বপ্ন দেখে, ভিশন, তাদের যে ভিশন, তারা এই নতুন গ্লোবালাইজ ওয়ার্ল্ডে একটা মডার্ন কান্ট্রি হিসেবে ইভলভ হবে, এই পুরো ভিশনের যত ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই কিন্তু হচ্ছে এই বাংলাদেশের চিপ লেবারে যে কর্মী পাওয়া যায় তাদের উপর ডিপেন্ডেন্ট। তো তারা আমাকে অ্যাকচুয়ালি ব্যাপকভাবে সমর্থন করছে, এবং আমার তো নাম হয়ে গেছে সাহসী নারী, আলহামদুলিল্লাহ। এবং আপনি কি আসলে সেই ব্যক্তিগত সম্পর্ক এবং মানুষের মধ্যে আসলে যেটা ছড়িয়ে পড়েছিল, এর থেকে আসলে গেট ওভার করতে পেরেছেন পুরোপুরি ভাবে? আমি এটার সাথে আসলে একেবারে কখনো জড়াই নাই, কারণ আমি মনে করি একজন মানুষ, স্পেশালি যখন আপনি রাজনীতির ময়দানে আছেন, আপনার ব্যক্তি জায়গায় স্বচ্ছতা অনেক ইম্পর্ট্যান্ট। আমাকে ধরেন আপনি এখানে একজন উপস্থাপক, আমি আপনাকে বললাম যে না আপনি গায়িকা, আমার ভালো লেগেছে, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি কথা বলছেন না, গান গাচ্ছেন, এটা আপনি কমপ্লিমেন্ট হিসেবেও নিতে পারেন, অপমান হিসেবেও নিতে পারেন, কিন্তু তাতে কিন্তু আপনার পরিচয় বদলে যায় না। কিংবা আমি যদি এখন এসে বলি যে ও তো ডক্টর কিংবা ও আইনজীবী, আমি বলতে পারি, তাতে কি আপনার পরিচয় বদলে যাবে? আপনি যেটা আছেন সেটাই থাকবেন। সো আমাকে নিয়ে যত ভুল গুজব যেখানে যা কিছুই বলা হোক না কেন, আলটিমেটলি মেঘনা আলম একজন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম এখন রাজনীতির মাঠে একজন এমপি ক্যান্ডিডেট, এবং ভবিষ্যতেও আমি যেই যেই জায়গায় আমার ব্যক্তি স্বাচ্ছন্দ্য থেকে যা কাজ করব সেগুলাই আমার পরিচয় বহন করবে। কিন্তু এই যে আপনি নিজেকে রাজনৈতিক শিক্ষক দাবি করছেন, আপনাকে প্রশিক্ষক দাবি করছেন, আপনাকে সেই জায়গায় আমরা একটা বিউটি পেজেন্টের যে আপনি মিস আর্ট বাংলাদেশ ছিলেন সেই হিসেবে বেশি চিনি হয়তো, বা ওই যে ব্যক্তিগত যে সেই হিসেবে সম্পর্কটা আসলে ছড়িয়ে খুব বেশি পড়েছিল। চিন্তা না। আলহামদুলিল্লাহ আমি বলবো যে মানুষের জীবনে
কিছু কিছু খারাপ হয়তো ভালোর জন্য হয়। কারণ আমি যখন কোভিডের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করেছি, সেই বছর আমি আসলে অনেকটা আমার মন খারাপই হয়েছিল যে যেখানে একজন মিস বাংলাদেশ হলে তার যেরকম আসলে ফেম বা পপুলারিটি হওয়ার কথা, কোভিডের কারণে আমরা কোনোভাবেই আসলে সেরকম বড় ইভেন্টও করতে পারছিলাম না, কোনোভাবেই আসলে সেরকম মিডিয়া ইন্টারাকশনও হচ্ছিল না। তো আমার কিন্তু পরিচিতি আসলে বিউটি প্যাজেন্ট দিয়ে সেরকম হয়নি সত্যি যেটা। তবে যদিও আমি যোগ্য ছিলাম আমার বিউটি প্যাজেন্টে মিস বাংলাদেশ হিসেবে সেই ফেমটা পাওয়ার, আমাকে যারা আমার ক্যারিয়ারটাকে এবং আমার রেপুটেশনটাকে ছোট করার জন্য এই যে ভুয়া তথ্য বা ভুয়া মামলা দিয়ে আসলে আমাকে হয়রানি করতে চেয়েছে, বরং এটাই উল্টো আমাকে সমাজের কাছে আমার সেই বিউটি প্যাজেন্ট আমি একসময় জিতেছিলাম সেই পরিচয়গুলো সামনে নিয়ে এসেছে। সো দেখা গেল আমার ক্ষতির চেয়ে বরঞ্চ মানুষের কাছে আসলে আমার নাম তবে এবং সম্মান এখানেই তো উল্টো সমস্যাটা বেড়ে যে গেছে। আপনার রাজনৈতিক পরিচয়ের চেয়ে আগে মানুষ কিন্তু অন্য পরিচয়কে বেশি করে দেখছে, এটা আপনার ভোট পাওয়ার ক্ষেত্রে এটা প্রভাব ফেলবে এটা কিনা? একটা বলা প্রয়োজন যে প্রত্যেকটা মানুষ আসলে কে কি করছে সবকিছুই কিন্তু ইলেকশন কমিশন ভেরিফাই করেই আমাদেরকে বৈধ মনোনয়ন দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে এই ধরনের বলা যে আপনি দাবি করছেন এটা একটু হাস্যকর, কারণ এতদিন ধরে আমি এই যে রাজনৈতিক জায়গায় যে আছি বা এতদিন ধরে যে মিডিয়ার সাথে ইন্টারাকশন করছি, আমার মনে হয় যে কোনো কনসিয়াস একজন মানুষ একটা মানুষের কথা বলা, একটা মানুষের চালচলন দেখেই বুঝে ফেলতে পারে যে তার রাজনৈতিক প্রজ্ঞা আছে কি নেই। সেখানে যদি যে কোনো মানুষ আমাকে দেখে বা আমার সাথে কথা বলে বা যে কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলে, ইনফ্যাক্ট আমি তো আমার আসনে যারা হচ্ছে অন্য প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকেও বলছি যে প্লিজ কাম হ্যাভ আ টক, লেটস হ্যাভ আ প্রপার ডিসকোর্স সো পিপল ক্যান নো অ্যাবাউট আস। তো এটাতে আসলে পরিষ্কার হয়ে যায় যে কে কি দাবি করতে সক্ষম এবং কে কি দাবি করতে সক্ষম না। ওকে মেঘনা আলম, আমরা সামিরা তানজিল চৌধুরীর কাছে আবারও যাই। এই যে পোশাক পরিবর্তন নিয়ে কথা বলছিলাম, যেটিকে মেঘনা আলম স্বাভাবিক মনে করছেন বা ভাবছেন যে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার ড্রেস বলে আখ্যায়িত করেছেন, আপনার কাছে আসলে কি মনে হয় এই যে প্রার্থীদের আসলে পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে নির্বাচন উপলক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এটি নিয়ে অভিযোগ করেছেন, আপনি এটিকে কিভাবে এটা একটা দেখছেন? হাস্যকর বিষয়। আগেও বলা হতো যে নির্বাচনের সময় আসলে পুরুষদের মাথায় টুপি উঠে যায় এবং সেই ছবিগুলো দিয়ে তার পোস্টারে দেন। তো এটা যদি তারা করে থাকেন তাদের ব্যক্তিগত চয়েস। এটাকে যদি একটা মানে পোশাক পরিবর্তন বা রূপ ধারণ করে এসেছে মনে করে জনগণ যদি তাকে মানে তাকে বর্জন করে, জনগণের সেই অপশনটা আছে। সো এটা একদমই পেটি একটা বিষয়। সো আই উডন্ট মানে কমেন্ট অন ইট। তবে সেই জায়গায় এই যে বেহেস্তের টিকিট বিক্রি করা হচ্ছে, আবার অনেকে জামায়াতকে নিয়ে তো সেটি বলাই হচ্ছে, বিএনপিকে নিয়েও বলা হচ্ছে, বিএনপি আবার সেই ব্যাপারে অভিযোগ করছে যে শিরক করা হচ্ছে। এই সব কিছু মিলে আপনার আসলে কি মনে হয় যে এখন আসলে রাজনীতির ধর্মটার ব্যবহারটা বা ম্যানিপুলেশনের ব্যাপারটা কি বেড়ে যাচ্ছে নাকি আসলে মানুষ না, এটা অবশ্যই বেড়েছে। জান্নাতে টিকিট বিক্রি করতে চাই, হ্যাঁ, তারপর হচ্ছে মানুষের যে একটা সেন্সিটিভ ইস্যু, ওটার মধ্যে মানুষের মানে ধর্মভীরুতা, ওটাকে পুঁজি করে রাজনীতি করা, একটা মতাদর্শকে চাপিয়ে দেওয়ার রাজনীতি করা। যে একটু আগে আমি বললাম যে উই আর বেটার, হ্যাঁ, কারণ আমরা ইসলামপন্থী রাজনীতি করি। তো বাকিরা কি করে? বাকিরা কি রাজনীতি করে? আমি কি মুসলমান না? আমি একটা মডেস্টলি ড্রেসড উইমেন না? দ্যাটস হাউ আই বিলিভ। বাই দ্য ওয়ে, মানে প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর বলছে যে আ ওমেন, বাংলাদেশের মডেস্ট মডার্ন মুসলিম ওমেন শুড ড্রেস আপ দ্য ওয়ে আই এম ড্রেসিং আপ, কারণ আমাদের কালচারের সাথে এটা আবার ম্যাচ করে। টোটালি তো হিসাব করছি না, বাট আমরা তো একটা কালচার থেকে আসছি না, আমাদের কালচার বাংলাদেশি কালচার। তো যাই হোক, তো এখন কথাটা হচ্ছে যে এখন আমাদের মতো মানে জান্নাতের টিকিট বিক্রি করা, তারপরে হচ্ছে যে আমরা ইসলামপন্থী রাজনীতি করি বলা। সো এটা মানেটা কি? আমরা বেটার, কারণ হচ্ছে যে বাকিরা খারাপ। এটা হচ্ছে ওরা আদার্স, এলিটিজম। এটা না যে আমাদের পাশের দেশ থেকে আমদানি করা রাজনীতি, বিজেপির রাজনীতি, হিন্দুত্ববাদী, ওরা হচ্ছে কাস্ট সিস্টেমে বিশ্বাস করে, নিজেরাই নিজেদের যে একদম লোয়েস্ট কাস্টকে সারাক্ষণ মানে, এবং মুসলমানদের উপরে যে অত্যাচার এবং যে মানে অ্যাটাক এবং অপ্রেশন বছরের পর বছর চালাচ্ছে, ওটাকে করে জাস্টিফাই করে কিভাবে দে আর বেটার, ওটা সেল করে। So এটা হচ্ছে ওই রাজনীতি। সাধারণ জনগণ আসলে এই ব্যাপারটা কতটুকু বুঝতে পারছে? সাধারণ জনগণ আমার ধারণা এটা ভালোই বুঝতে পারছে এবং বাকিটা বোঝানোর দায়িত্ব আমাদের। কারণ হচ্ছে যে বিএনপির রাজনীতিটা হচ্ছে ভোটাধিকার প্রতিষ্ঠার রাজনীতি, ভয়েস দেওয়ার রাজনীতি। বিএনপি নারীদেরকে ক্ষমতায়নের ব্যাপারে আরো কাজ করতে পারতো, বাট টু বি অনেস্ট এখন আমাদের মানে বিএনপির যে নারী নেতৃত্ব মানে বেশি নমিনেশন না দেওয়ার, আরেকটা কথা বলি, 17টা বছর ধরে বিএনপিকে রাজনীতি করার কোনো স্পেস দেওয়া হয়নি, কোনো ট্রেন করার, কর্মী গড়ে তোলা, নেতৃত্ব গড়ে তোলার কোনো জায়গাই দেওয়া হয়নি। হ্যাঁ, তার মধ্যে যে এখন একটা হঠাৎ করে কিছু এমপি ক্যান্ডিডেট চলে আসবেন, দে উড ডু বেটার, এটা আশা করাটা কঠিন। এবং তারপরে এখনো রীতিমতো আওয়ামী লীগের আমলে যেই একটা চরিত্র হরণ এবং কাদা ছুড়াছুড়ি মানে ফেস, তবে অনেক যোগ্য প্রার্থীকেও তো নমিনেশন দেওয়া হয়নি, বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক, এবং বিএনপির ফ্যামিলি কার্ড নিয়েও অনেক প্রশ্ন হচ্ছে। এটা প্রশ্ন উঠছে, এটা হচ্ছে অপব্যাখ্যার কারণে। এটা হচ্ছে ফটো কার্ড দিয়ে মানুষকে যা সত্যি না তা বোঝানো, এবং এটা করে মনে করেন যে মানে ইচ্ছা করে গায়ে কাদা ছুড়ে দেওয়া, তারপরে আমি ওটাকে রেজিস্ট করতে যাব, রেজিস্ট করার পরে গিয়ে আমি রাগ করে একটা কথা বলবো, সেটা
সেটা ইউজ করে আমার উপরে অ্যাটাক আসা, এইসব এটা হচ্ছে এটা ওই যে ওই বললাম তো এটা কোনো কনস্ট্রাকটিভ রাজনীতি না। রাজনীতিটা আরেকটু মানে আমি তো আরেকটা দেশে অনেক বছর কাটিয়ে এসেছি, তাই না? আমি তো ওই দেশে গভর্নমেন্টের উকিল ছিলাম, তো আমি তো গভর্নমেন্টের খুব কাছে থেকে কাজ করতে দেখছি না ওখানে কে কাকে ক্রিটিসাইজ না তবে করে। এই যে দোষারোপের এই যে রাজনীতি এই তো আসলে দোষারোপ, হ্যাঁ। বিএনপিও অংশগ্রহণ করছে, পাল্টা উত্তর তো দিচ্ছে ঠিক। বিএনপির উপরে অ্যাটাক করা হচ্ছে, পায়ে পা লাগিয়ে যদি মানে কেউ মারামারি করতে আসে তখন তো জবাব দিতে হবে। এই ফাঁদে পা দিচ্ছে না অনেকে, এটা সত্যি কথা। এখন বিএনপিতে আমরা কি অস্বীকার করছি যে চাঁদাবাজ নেই? কিন্তু এটা কি সত্যি না যে অন্যান্য দলগুলোতেও চাঁদাবাজ আছে? এটা কি সত্যি না যে ধরা পড়ছে? এটা কি সত্যি না যে মেহেরপুরে ওই যে একটা কার্ড ছড়ালো যে মেহেরপুরে কোনো একজন কোনো একটা দলের আমিরের গাড়ি থেকে অস্ত্র বেরিয়েছে? মানে এই যে এইগুলো যে আমার কাছে মানে আসে বা ফটো কার্ডে যে ফেসবুকে আসছে, এগুলো কি এগুলো সত্যি না? কিন্তু তার মানে তো এই না যে ওরা শুধু চাঁদাবাজ চেঁচাবো। যে ভাই হাসিনার আমলে সবাই একটা সত্যকে বারবার মানে একটা মিথ্যাকে বারবার চেঁচিয়ে ওটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করো। আরেকটা রাজনীতি করা হচ্ছে, সেটা হচ্ছে যে নিজেরা যে কাজটা করে সেই কাজটা অন্য কেউ বলার আগেই আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, যে দোষটা করা। যেমন বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করে ফেলেছে, বিএনপি ইন্ডিয়ার সাথে বসে একটা সমঝোতার মাধ্যমে রাজনীতিতে এসেছে। এই যে এগুলো বলে ছেড়ে দেওয়া, নিজেরা যে কাজগুলো করছেন সেটা অন্য কেউ বলার আগে এভাবে করে অ্যাটাক করা। বিএনপি কনস্ট্রাকটিভ রাজনীতি বিশ্বাসী, বিএনপি চরিত্র হরণের রাজনীতি করে না, বিএনপি জবাব দেয়। বিএনপি কিন্তু সবসময় ডিফেন্সিভ এই ধরনের রিয়াকশনারি একটা রাজনীতি করতো, মানে রিয়াক্ট করে, এবং সেটা থেকেও বিএনপিরও একটু বেরিয়ে আসছে। এবং আমি বিশ্বাস করি যে নতুন নেতৃত্ব এখন বিএনপির, দে আর ভেরি মাচ প্রোগ্রেসিভ। কিন্তু এটি প্রোগ্রেসিভ রাজনীতির চর্চার সুযোগ দিতে হবে। সারাক্ষণই যদি অ্যাটাক করে মানুষের কাছে না গিয়ে, মানুষের কাছে নিজের গুণ না তুলে ধরে আরেকজনের দোষ তুলে ধরে রাজনীতি আমরা করতে থাকি, আমাদের কনস্ট্রাকটিভ রাজনীতি আমরা যেতে পারবো না, আমরা আগাতে পারবো না। হ্যাঁ, আমরা খুবই মানে আমার দুঃখ লাগে আসলে এই জিনিসটা। এটা হচ্ছে আমরা প্রোগ্রেসিভ দিকে যেতেই পারছি না, আমরা খালি পিছিয়েই যাচ্ছি। ৭১-এর পরের অবস্থা, যে ভলাটিলিটি, এবং তারপরে এই যে এখন আইন শৃঙ্খলা যে ভঙ্গ হওয়াটা, আইন শৃঙ্খলার অভাব, এই যে মেয়েরা যে নির্বাচনে যাবে, ছেলেরাও তো ওখানে মানে মেয়েদের জন্য পরিবেশ নাই না, এটা ভুল কথা, মানুষের জন্য পরিবেশ নাই, কারণ হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। হ্যাঁ, এটাও তো চিন্তা করতে হবে, তাই না? এগুলোর দিকে তো আমাদের ফোকাস করতে হবে। সেটার দিকে একটা বাচ্চা মারা যাচ্ছে, হাদি মারা যাচ্ছে, ওটা খুব ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে। এত বাচ্চা মারা যাচ্ছে, এত কর্মীরা মারা যাচ্ছে প্রতিদিন, তাদের নামই আসছে না। আমরা নাম দিতে পারবো লিস্ট করে, যদি আমরা নাম দিয়ে আসি। তো এগুলো নিয়ে কথা বলেন না কেন? এগুলো প্রচার, এগুলো আর যে ফটোকার্ড যে ছড়াচ্ছেন মানুষের চরিত্র হরণের জন্য, ওখানে গিয়ে বরং সামাজিক সচেতনতামূলক এবং নৈতিক। তবে হাদির মৃত্যু তো আসলে অন্য প্রেক্ষাপটে ছিল, সেই জন্য আসলে সেটি সবার মাঝে স্থান পেয়েছে। তবে অন্যান্য সব দিকে আসলে আমাদের লুক আপ টু করা উচিত, এবং ওইদিকে ফোকাসটা থাকা উচিত, সেটা নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে সামিরা তানজিন চৌধুরী। আমরা মেঘনা আলমকে দিয়ে শেষ করব। আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, অনেকেই মনে করেন যে যারা ফ্যাশন বা গ্ল্যামার দুনিয়ায় থাকেন তারা একটু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন, বা প্রিভিলেজটা পেয়ে তারা বড় হয়েছেন। তো আপনার আসলে অনেক বস্তিবাসী আছেন বা যারা আসলে মৌলিক অধিকার যাদের ঠিকমতো পূরণ হয় না, তো আপনি ওই মানুষের কাছে কতটুকু পৌঁছাতে পারবেন, বা নির্বাচনের পর ফলাফলের পর কি হতে পারে বলে আপনার মনে হয়? না, বাস্তব জীবনে আসলে এই ধারণাটা অনেকটা ভুল। যারা ফ্যাশন ওয়ার্ল্ডে যাদেরকে মানুষ দেখে বা টেলিভিশনের স্ক্রিনে দেখে, তাদেরকে আপাত দৃষ্টিতে গ্ল্যামারাস মনে হলেও আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে কোনো ভদ্র সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আসলে মিডিয়াতে আসে না। জনসাধারণের মধ্যে তাদের একটা আইডিয়া হচ্ছে যে কাউকে যদি আপনি দেখেন যে সে কোনো সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছে বা সে মডেলিং করছে বা টেলিভিশনে কাজ করছে, মানুষের ধারণাই থাকে তার বাবা মা বা তার স্বামী মনে হয় যথেষ্ট উপার্জন করে না, সে কারণে এই নারী হচ্ছে ভিজুয়াল জগতে কাজ করতে এসছে। কারণ আমাদের এখানে আসলে একটা ধর্মান্ধতা এবং নারীর যে পাবলিক স্পেস নেওয়ার যে সক্ষমতা, সেটা নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্নবিদ্ধ টাইপের সোশ্যাল এঙ্গেজমেন্ট আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে। সো সেই ক্ষেত্রে আসলে আমার এমন এক্সপিরিয়েন্স হয়নি যে সবাই ধরেই নিয়েছে যে মিডিয়া থেকে কেউ হলে সে অনেক উচ্চবিত্ত। বরঞ্চ আলহামদুলিল্লাহ আমি খুবই প্রিভিলেজ একটা ফ্যামিলি থেকে এসেছি। সেখানে আমার বাবা মা আমরা সবাই যথেষ্ট প্রোগ্রেসিভ। উই হ্যাভ বিন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মাই হোল ফ্যামিলি ইজ কম্পোজড অফ ডক্টরস, লয়ার্স। সো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো সচ্ছল ফ্যামিলি থেকে এসেছি। সেখানে আমাদের কাছে আসলে স্পেশালি আমি যেটা দেখেছি, মানুষের এই ভুল ধারণাটা ভাঙা যে ভদ্র পরিবারের মানুষরাই এখনকার সময়ে মিডিয়াতে কাজ করছে, এটা তাদেরকে বোঝানো, এটা একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আর মিডিয়া তো আসলে বাংলাদেশের একটা বড় অংশ রিপ্রেজেন্ট করে। এই যে যারা এখন রাজনীতিতে ইলেকশন করছে, এই ইলেকশনটা কি আসলে সাংবাদিকদেরকে ছাড়া সম্ভব?
সম্ভব না। কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের, প্রত্যেকটা রাজনৈতিক নেতার কিন্তু রাজনীতির সাথে সাথে এই যে মিডিয়া মাধ্যম আছে এদেরকেও প্রয়োজন। অথচ আমরা যখন রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের বেলায় আসি তখন আমরা মনে করি মিডিয়ার লোকজনের সক্ষমতা নেই, মিডিয়ার লোকজন যোগ্য না আমাদেরকে রিপ্রেজেন্ট করতে। মিডিয়া তো একটা ছোট জায়গা না, এখানে মডেলস আছে, অ্যাক্টার্স আছে, গায়ক গায়িকা, এখানে ক্যামেরার পেছনের লোকজন আছে, ডিরেক্টর আছে, মেকআপ আর্টিস্ট আছে, এটা একটা বিশাল জনসংখ্যা। এবং আসলেই যদি আমি একটা গণতান্ত্রিক দেশ চাই তাহলে এই মানুষগুলোর আমাদের দেশ নিয়ে কি ভাবে, এই মানুষগুলোর কি সমস্যা, এই মানুষগুলোর ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ হবে, কি পলিসি কি ল এদের জন্য হচ্ছে ভালো, সেটাও একজন এমপিকে, সেটাও একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে চিন্তা করতে হবে। সো মিডিয়া থেকে পলিটিক্সে আসা এটা একটা হাস্যকর প্রশ্ন, বরঞ্চ জনগণ থেকে, জনসাধারণ থেকে জনতার প্রতিনিধি রাজনীতিতে এসেছে, সেটা হচ্ছে আসলে প্রকৃত বাক্য। একদমই তাই। ধন্যবাদ মেঘনা আলম, তানজিন চৌধুরীকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে তখন আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা কথা বলছিলাম নির্বাচনে নারীর অংশগ্রহণ নিয়ে। আসলে একজন ব্যক্তি কোথা থেকে আসে, তার ব্যক্তিগত পরিচয় কি, সেই সব কিছুর ঊর্ধ্বে আসলে তার রাজনৈতিক পরিচয় এবং তিনি জনগণের জন্য কি করবেন, একজন প্রার্থী হিসেবে সেই পরিচয়টি আমাদের কাছে বড় হওয়ার কথা। এবং নারীদের নিয়ে যে বিভিন্ন কথা আমরা শুনছি, সেই জায়গায় আমরা আসলে নারী হিসেবে এবং মানুষ হিসেবে চাই নারীদের সুযোগ বৃদ্ধি হোক। এবং নারী পুরুষ, আবার সে আসলে বেগম রোকেয়ার কথাই বলতে হয়, একজন আমাদের 12 কোটি ভোটার আসলে প্রায় অর্ধেক নারী, সেই জায়গায় কোনো দলই আসলে নারীদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবে না, আমাদের দেশ এগোতে পারবে না। তাই নারীদের সমান অংশগ্রহণ এবং যে সাম্য প্রতিষ্ঠার দেশের স্বপ্ন আমরা দেখছি, সেটির প্রত্যাশা করছি আমরা। ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।